তুফান দেখে এসেছি। এখন প্রশ্ন হলো তুফান কি ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে? এটা ব্যাখ্যা সাপেক্ষ, আলোচনা সাপেক্ষ। তো চলেন আমরা তুফানকে ব্যবচ্ছেদ করে দেখি। একটু খেয়াল করলে দেখবেন যেসব প্রতিষ্ঠান ভালো হিসেবে পরিচিত তারা প্রায় সবসময়ই ভালো ফলাফল করে। ভালো ফলাফলটা তাদের একটা অভ্যাসে পরিণত হয়। দেখবেন যে ওই প্রতিষ্ঠানের প্রায় সবাই ইন্ডিভিজুয়ালি তাদের পারফরমেন্সটা ভালো। কারণ ভালো করা তাদের প্র্যাকটিসে পরিণত হয়ে যায় এবং ওখানকার পরিবেশটাই ওইরকম, ওদের সিস্টেমটা ওইরকম। এমন একটা সিস্টেম ওখানে চালু করা রয়েছে যে সিস্টেমের কারণে তারা আসলে প্রত্যেকে ভালো করতে বাধ্য হয় এবং একটা সময় ওদের ভালো করাটা অভ্যাসে পরিণত হয়। কিন্তু একটা সিস্টেম, এই ধরনের সিস্টেম কিন্তু হঠাৎ করে ওভারনাইট তৈরি হয়ে যায় না। এটা সিস্টেম ধীরে ধীরে একটা সিস্টেম চালু করতে হয়, ইমপ্লিমেন্ট করতে হয়। তারপরে দেখা যায় যে ওই সিস্টেমটা চলতেই থাকে আন্ডার সুপারভিশন। আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে ঠিক এরকমই একটা সিস্টেম চলছে এখনও পর্যন্ত। ওই যে ভালো করার যে একটা ট্রেন্ড, সেটা ওই যে একটা পরিবেশ থাকতে হয় চারপাশে, ওই বিষয়টা এখনও আসলে আমাদের এখানে গড়ে ওঠেনি, তবে শুরু হয়েছে মাত্র। এই ধরুন এখন তুফান নিয়ে কথা বলছি, তো তুফান কে বানিয়েছেন? রায়হান রাফি। তো রায়হান রাফির চারপাশে আসলে কারা আছে, তারা আসলে কী নিয়ে কাজ করছেন, তারা কি বানাচ্ছেন, এই সব মিলেই তো একটা পরিবেশ, রাইট? পরিবেশের মধ্যে আমরা চলি, আমাদের পরিবেশ আমাদেরকে মারাত্মকভাবে প্রভাবিত করে। আর ঠিক এই পরিবেশের কারণেই আমাদের বাণিজ্যিক সিনেমাগুলো এখনও পর্যন্ত পর্যাপ্ত গোছানো না। তুফানের ট্রেলার দেখার পরে কিন্তু প্রায় সবাই বলেছেন এটার সাথে অ্যানিম্যাল কিংবা কেজিএফের একটা মিল খুঁজে পেয়েছেন। আমি নিজেও পেয়েছি। আমি অ্যানিম্যাল সিনেমাটা দেখিনি, কিন্তু ওটার ট্রেলার দেখেছি, বিভিন্ন ধরনের ছোটো ছোটো ক্লিপ দেখেছি। তবে কেজিএফটা আমি একাধিকবার দেখেছি। তো আমার নিজের কাছেও মনে হচ্ছে ওই সিনেমা দ্বারা কোনো না কোনোভাবে আমাদের রায়হান রাফি সাহেব কিছুটা হলেও প্রভাবিত। তবে এটাকে আমি নেগেটিভ হিসেবে দেখি না, এটা আমি ইতিবাচকভাবে দেখি। কারণ হচ্ছে ওই রকম ভাইবের সিনেমা তো নিশ্চয়ই আমরা পছন্দ করছি বলেই ওগুলো দেখছি। তার মানে ওই সিনেমার ওই ভাইবের একটা সিনেমা যদি বাংলাদেশে কেউ তৈরি করতে চায় ওটা প্রভাবিত হয়ে, তাহলে এটা নেগেটিভলি নেওয়ার কিছু নেই। এটা ডেফিনেটলি একটা ইতিবাচক বিষয়। তিনি আমাদেরকে একটা ভালো ভাইবের সিনেমা উপহার দিতে চেয়েছেন। তুফান মানুষ না, পশুও না, তুফান রাক্ষস। শুধুমাত্র এই ডায়লগটাই অনেক কিছু মিন করে। এটা দিয়েই আপনি বুঝতে পারবেন যে সিনেমার যে কেন্দ্রীয় চরিত্র তুফান, সে কতটা ভয়ানক একজন মানুষ, কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা কিন্তু বোঝা যায়। তাহলে আমরা যদি তিনটা দিক এখানে একসাথে করি, একটা হচ্ছে কি অ্যানিম্যাল, আর একটা হচ্ছে কেজিএফ, আর একটা হচ্ছে এই ডায়লগটাকে যদি আমরা একসাথে করি তিনটা, তাহলে আমরা কিন্তু বুঝতে পারি তুফানের ব্যক্তিত্ব সম্পর্কে আমরা কিছুটা আইডিয়া পাই। কিন্তু সিআইডি আকরাম, তার যে পুলিশি জাল, পুলিশি কৌশলের কাছে হঠাৎ করেই তুফান কাবু হয়ে যায়। এত বেশি কাবু হয়ে যায় সে পুরো লেজে গোবরে অবস্থা করে ফেলে, সে খেই হারিয়ে ফেলে। কিন্তু আমি যে তিনটি বিষয়ের কথা বললাম, এই তিনটি বিষয় যদি একসাথে করা হয় তাহলে কিন্তু তুফান কোনোভাবেই কোনো অবস্থাতেই বিচলিত হওয়ার মতো ব্যক্তি নন। যে কোনো পরিস্থিতিতে তুফান ঠান্ডা মাথায় সেটা ডিল করতে পারবে, এটাই কিন্তু প্রত্যাশিত ছিল, কিন্তু সেটা হয়নি। সিনেমাতে দেখা গিয়েছে তুফান হঠাৎ করেই এই আকরামের জালে পড়ে সে খুবই বিচলিত হয়ে যায়। শাকিব খান কিন্তু তুফান চরিত্রে ওই পার্সোনালিটিটা ক্যারি করতে পেরেছেন। সমস্যাটা হয়েছে ডিরেক্টর যখন গল্পটা বলেছেন, তার বলার যে ঢং, ওই ঢঙে যেতে গিয়ে কিন্তু গল্প হোঁচট খেয়েছে। ওই যে ওয়েটটা চরিত্রের, ওই ওয়েটটা কিন্তু আর বজায় থাকেনি। শুধু এই জায়গাটা যদি ধরে রাখা যেত তাহলে অন্য কোনো বিষয় চোখে এত বেশি লাগতো না, বরং সিনেমাটা অন্য লেভেলে গিয়ে ঠেকতো। বিজিএম নিয়ে কিছু কথা বলার রয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকে আরও বেশি ইফোর্ট দেওয়া উচিত ছিল। কারণ হচ্ছে এই লেভেলের একটা সিনেমা, সেখানে বিজিএমটা যদি আরও উন্নত হতো তাহলে খুব ভালো হতো। কারণ আমি তো মনে করবো যে এই সিনেমার বিজিএম আলাদাভাবে হিট হওয়ার সুযোগ ছিল এবং হওয়া উচিত। যেমনটা কেজিএফের যে একটা থিম, যে বিজিএম রয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেটা কিন্তু খুবই জনপ্রিয়। রাজশাসনের যে বিজিএম রয়েছে সেটাও কিন্তু খুবই জনপ্রিয়। ঠিক একইভাবে স্ক্রিপ্টে আরও বেশি ইফোর্ট দেওয়া দরকার ছিল। সিনেমার সংলাপগুলো আরও বেশি রিচ হবে এমনটাই প্রত্যাশা ছিল, কারণ সিনেমার সংলাপ খুবই গুরুত্বপূর্ণ। একটা সংলাপ মানুষের মুখে মুখে কিন্তু ঘুরে বেড়ায়। একটা সংলাপের অনেক শক্তি। বাংলা সিনেমার তাড়াহুড়ো করার যে একটা চিরাচরিত ছাপ, সেটা এই সিনেমাতেও রয়েছে। চঞ্চল চৌধুরীর স্ক্রিনে ইন করাটা চমৎকার ছিল, কিন্তু তিনি যখন মন্ত্রীর রুমে ঢোকেন সেটা একেবারেই দৃষ্টিকটি ছিল। কারণ হচ্ছে তিনি একজন পুলিশ অফিসার, তিনি মন্ত্রীর রুমে ঢুকছেন, তার গেস্টারটা নিশ্চয়ই ওরকম হওয়া উচিত না। তার ইন করাটা একটু ফর্মাল হওয়াটাই ভালো ছিল, ফর্মাল হলেই ভালো হতো। এটা জাস্ট আমার পার্সোনাল ওপিনিয়ন। বাট সবচেয়ে কটু বিষয় হচ্ছে চঞ্চল চৌধুরীর ব্লেজার। তার কস্টিউমে যে ব্লেজারটা রয়েছে এটা চেঞ্জ করা উচিত ছিল। এটা খুবই বাজে লেগেছে দেখতে। এইটা কোনোভাবেই আসলে যাচ্ছিল না ওর সাথে। ট্রেলারে কিন্তু একটা সিন দেখেছিলাম যেখানে শাকিব খান বাথটাবে বসে বিশাল একটা চিৎকার দেয়। এই দৃশ্যটা কিন্তু সিনেমাতেও রয়েছে। বাট আমার প্রশ্ন হচ্ছে এই দৃশ্যটা আসলে
কিসের কন্টিনিউটি হিসেবে দেখানো হলো সেটা আমার কাছে বোধগম্য না। এটা ডেফিনেটলি ট্রেলারের জন্য ঠিক ছিল, কিন্তু সিনেমার মধ্যে হঠাৎ করে এটা কেন দেখালো সেটা ঠিক মানে জুৎসই হয়নি আর কি। আগে পিছের একটা যে সিন, তার সাথে তো একটা সামঞ্জস্যতা থাকতে হবে, সেটা আমার কাছে মোটেও সামঞ্জস্য হয়নি। জাস্ট দেখানোর জন্য এরকম একটা সিন ধারণ করেছি, এটা দেখাই দিলাম, এরকমটাই মনে হয়েছে। মানে অত শক্তিশালী হয়নি। সিনটার আগে পিছনে যদি ঠিকঠাক মতো না থাকে তাহলে কিন্তু সেটা শক্তিশালী হয় না। কারণ একটা টিম, একটা সিনেমার দৃশ্য জোড়া লাগানো কিন্তু কাছাকাছি। একটা ফুটবল টিম একজন ভালো করছে আর অন্য কেউ ভালো করছে না, ভালো হবে না। ওই টিমটা ভালো টিম বলা যাবে না। একটা ক্রিকেট টিম একজন অনেক রান করে ফেলেছে বা কেউ ভালো করছে না, ভালো হবে না। একটা একটা সিনেমার দৃশ্য বা নাটকের দৃশ্য কিন্তু বিষয়টা এরকমই, যে একটা সিন দেখালাম চমৎকার, কিন্তু আগে পিছের সিনগুলো ওটার সাথে ঠিক ভালো পারফর্ম করলো না, যাবে না। একজন আর্টিস্ট, একটা সিনের মধ্যে 3জন আর্টিস্ট রয়েছে, একজন আর্টিস্ট খুব ভালো পারফর্ম করছে, বাকি 2জন ভালো করছে না, চলবে না, ভালো যাবে না। সো আমি এইটা মিন করেই বললাম যে এই সিনটা বাথটাবে বসে যে একটা বিশাল চিৎকার দেয়, খুবই সুন্দর, কিন্তু আগে পিছের যে দৃশ্যগুলো ছিল সেটার সাথে এটা ঠিক অ্যাডজাস্ট হয়নি। যেহেতু দর্শকরা দেশ বিদেশের বিভিন্ন সিনেমার ব্যাপারে অলরেডি আপডেটেড থাকে, বিভিন্ন ধরনের সিনেমা দেখে থাকে, সুতরাং আমি বলবো গল্প বলার ধরন বেছে নেওয়ার ব্যাপারেও খুবই সাবধানতা অবলম্বন করার দরকার আছে। আর আমি সাবধানতা বলতে বোঝাচ্ছি অ্যানালাইসিস, আরও বেশি অ্যানালাইসিস করার দরকার আছে। কেজিএফ সিনেমায় কিন্তু একজন ন্যারেটর রয়েছেন, তিনি মূলত অতীতের গল্পটা ন্যারেট করে থাকেন, এবং কখন যে আসলে মূল সিনেমায় ঢুকে যায় আমরা আসলে হঠাৎ করে বুঝতে পারি না। আমাদের তুফানেও কিন্তু ন্যারেটর রয়েছে, কিন্তু এই ন্যারেটিংটা ঠিক জুৎসই হয়নি। শক্তিমান অভিনেতা গাজী রাকায়েত, তাকে দিয়ে কিন্তু ন্যারেটিংটা করা হয়েছে। মনে হচ্ছিল এই ন্যারেটিংটা কোনো একটা লুপে গিয়ে আটকে গিয়েছে। তো গাজী রাকায়েতের মতো একজন শক্তিশালী অভিনেতার স্ক্রিনিং টাইমটা ঠিক উপভোগ্য হয়নি। সিনেমার নায়ক হওয়ার স্বপ্নে বিভোর শান্ত, এই শান্তর ড্রেসিং টেবিলটা যখন দেখানো হয়, তার মিররে কিন্তু রজনীকান্তের ছবি আটকানো ছিল। পরবর্তী সিনে দেখা গেল সে যখন এলাকার বন্ধুদের সাথে কথা বলছিল, সেখানে যে ডায়লগ রয়েছে ওই ডায়লগের মাধ্যমে তিনি বলতে চাইলেন যে সালমান শাহ হচ্ছে তার গুরু, বস, আইডল। ব্যাপারটা তো মিলল না। এদিকে দেখালো যে আয়নার উপরে রাখা রয়েছে রজনীকান্ত, ডেফিনেটলি বুঝতে হবে রজনীকান্তকে সে কতটা পছন্দ করে, সে রজনীকান্তের একজন ফ্যান। কিন্তু পরক্ষণে যদি আবার সালমান শাহর কথা বলা হয় তাহলে তো মিলল না। ডেফিনেটলি রজনীকান্তের কথাই বলা উচিত ছিল, অথবা ড্রেসিং টেবিলের মিররে সালমান শাহ থাকা উচিত ছিল। শান্ত যে মহল্লায় থাকে সেই মহল্লায় একটা হিন্দু পরিবার ছিল, সেই দাদার ওয়াইফ বৌদি প্রেগন্যান্ট ছিল। তো হঠাৎ রাতের বেলায় তার ব্যথা ওঠে, হাসপাতালে নিতে হবে। শান্তই ছুটে গিয়ে গাড়ি ম্যানেজ করে তাদেরকে হসপিটালে নিল, এবং পরবর্তীতে সুস্থ হয়ে বাচ্চা সহ কিন্তু মহল্লায় আবার ফিরে আসে দাদা বৌদি। এটা একটা চমৎকার দৃশ্য, কিন্তু এই দৃশ্যের মধ্যে রয়েছে তাড়াহুড়া। শান্ত যখন গাড়ির জন্য একজনকে নক করে যে বৌদি অসুস্থ, গাড়ি লাগবে, তখন যে ব্যক্তিকে নক করে সে যখন দরজা খোলে, মনে হয়েছিল সে শান্তর ডাকের জন্য অপেক্ষা করছিল মাঝরাতে। এরপরে যদি আসি, যখন ফিরে আসে হাসপাতাল থেকে দাদা বৌদি তার বেবি সহ, তখন কিন্তু মহল্লার লোকজন খুবই আনন্দ করে। তো শান্তর প্রতি যখন সে কৃতজ্ঞতা প্রকাশ করতে যায়, তখন যে ডায়লগ ডেলিভারিটা হয় সেটা খুবই ছিল তাড়াহুড়ায় পরিপূর্ণ। অথচ সিনেমার মধ্যে এই ছোট্ট একটা গল্প এত সুন্দর করে বলা যেত যে মানুষের হৃদয় ছুঁয়ে যেতে পারত। আচ্ছা, এইগুলো হচ্ছে মানে আমি যেহেতু বাংলা সিনেমাকে ভালোবাসি, এজন্য আমার চোখে যে বিষয়গুলো পড়েছে, অনেক ছোট ছোট বিষয় পড়েছে, সেগুলো থেকে কিছু কিছু বিষয় আমি আপনাদের সাথে আলাপ করলাম। সব বিষয় নিয়ে আলাপ করা আসলে প্রয়োজন নেই, কারণ অনেক বড় বড় সিনেমা আমি দেখেছি যেখানে এরকম প্রচুর ভুল আছে। সেটা হচ্ছে হলিউডের সিনেমাও রয়েছে, তার মধ্যে বলিউডের অনেক ব্লকবাস্টার হিট সিনেমাও রয়েছে, যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভুল রয়েছে। তো ভুল ছাড়া আসলে কোনো কিছুই হয় না। আমাদের প্রত্যেকটা কাজের শেষেই কিছু না কিছু ভুল হয়। ভুল হয় বলেই আমরা ভালো কিছু তৈরি করার অনুপ্রেরণা পাই, শিখে শিখে ভালো কিছু করি। যে ভুল ধরিয়ে দেয় সে কি বন্ধু। এবার আসুন এই সিনেমার চমৎকার কিছু বিষয় নিয়ে আলাপ করি, যেগুলো আসলে আমার খুবই ভালো লেগেছে। যাদের অভিনয় উপভোগ করার জন্য আমি সিনেমা হলে গিয়ে তুফান দেখেছি, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন সালাউদ্দিন লাবলু, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, তারপরে চঞ্চল চৌধুরী এবং গাজী রাকায়েত। ওনাদের স্ক্রিন টাইম খুবই উপভোগ্য ছিল, শুধুমাত্র গাজী রাকায়েত ছাড়া। গাজী রাকায়েতের এখানে কোনো দোষ না, কারণ হচ্ছে গাজী রাকায়েতকে যেভাবে ব্যবহার করা হয়েছে সেভাবেই আমরা দেখেছি। কিন্তু ডেফিনেটলি গাজী রাকায়েত অবশ্যই অনেক শক্তিমান একজন অভিনেতা। চঞ্চল চৌধুরীর স্ক্রিন টাইমটা মারাত্মক লেভেলের উপভোগ্য ছিল, অসম্ভব রকমের ভালো ছিল। এই সিনেমায় শহীদুজ্জামান সেলিম মাত্র কয়েক মিনিটের জন্য স্ক্রিন পেয়েছিলেন, এবং সেই কয়েক মিনিটের মধ্যেই তিনি একেবারে ফাটিয়ে দিয়েছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন যে তিনি শহীদুজ্জামান সেলিম। সাধারণত একটা সিনেমার প্রত্যেকটা গান ভালো লাগে না, কিন্তু এই সিনেমার প্রত্যেকটা গানই আমার ভালো লেগেছে। সবচেয়ে ভালো লেগেছে এই সিনেমার প্রথম যে গানটা প্লে করা হয় সেই গানটা, হাবিব ওয়াহিদের গাওয়া গানটা।
অসাধারণ। আমি ইউটিউবে দেখলাম, ইউটিউবে গানটা সম্ভবত রিলিজ করেনি এখনও, কিন্তু গানটা এতটাই চমৎকার এবং এতটা প্রাণবন্ত এবং মেকিংটাও খুব চমৎকার হয়েছে। মানে আপনি যে গানটা গেয়েছে সুন্দর, কথাগুলো সুন্দর, তারপর এখানে যে গানটা মেকিং করা হয়েছে, ভিডিও যেটা মিউজিক ভিডিও করা হয়েছে সেটাও চমৎকার। খুবই প্রাণবন্ত একটা গান, আমার খুব ভালো লেগেছে গানটা। আপনারা যদি দেখেন আপনাদেরও ভালো লাগবে। একটা সিনেমার সবচেয়ে বড় বিষয় থাকে ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্স না থাকলে ওই সিনেমাটা আসলে বাজার ব্যবসা সফল হতে পারে না। তো এই সিনেমার সবচেয়ে বড় ক্লাইম্যাক্স হচ্ছে দর্শক সিনেমা শেষ না করে চলে যাচ্ছিল। ইভেন আমিও ভেবেছিলাম যে সিনেমা শেষ, এবার উঠতে যাব, তখন থেকে না সিনেমা আসলে শেষ হয়নি। এবং এই ক্লাইম্যাক্সটা শুরু হয় চঞ্চল চৌধুরীকে দিয়ে। তো এই ক্লাইম্যাক্স আসলে কী ছিল, অস্থির এরকম ক্লাইম্যাক্স, এটা যে হতে পারে এরকম একটা দৃশ্য আসতে পারে, ট্রাস্ট মি আমি এটা মানে ভাবিনি। তো কী ছিল এই ক্লাইম্যাক্সের মধ্যে, এই দৃশ্যে কী ছিল, এটা দেখার জন্য আপনাকে হলে গিয়ে দেখতে হবে সিনেমা। এতক্ষণ যে আলাপ করলাম, বিভিন্ন যে খুঁত নিয়ে আলাপ করলাম, এটা দেখার পরে অন্যগুলোর কিচ্ছু মনে থাকবে না। সিরিয়াসলি আমি অন্য কোনো বিষয় নিয়ে এখন আর মাথায় ঘামাচ্ছি না, কারণ আমাদের সিনেমায় এত সুন্দর একটা দৃশ্য এখানে রেখেছে, এটা ভাবতেই পারছিলাম না। আর অন্য কোনো কিছু নিয়ে মাথা ঘামানোর আসলে স্কোপ নাই। এই কারণে রায়হান রাফি কিন্তু সিনেমা পরবর্তী সংবাদ সম্মেলনে বলেছেন যে এটা হচ্ছে তুফান সিনেমার ট্রেইলার। তুফান 2 আসছে, সেটাই মেইনলি সিনেমা যে দেশেরই হোক না কেন কিছু না কিছু ত্রুটি থাকেই। আমাদের সিনেমা মাত্র টিনেজে পা দিয়েছে। এখন এই ধারাবাহিকতা যদি ধরে রাখা যায়, তাহলে যেটা হবে, অনেক পরিণত হয়ে বিশ্বের সকল মানুষের সামনে আমাদের সিনেমা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, অনেক সুনাম অর্জন করতে পারবে ফর শিওর। তো তুফান দেখে জানাবেন আপনার কাছে কেমন লাগলো। গুড বাই।